আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে কাজগুলা ভালোভাবে না শিখলে ফ্রিজ এসির গ্যাস চার্জ করে কোনো লাভ হবে না। এখন বলতে পারেন যে লাভ হবে না কোন কাজগুলা না শিখলে। প্রশ্ন আপনাদের প্রশ্নটাই আমি রিফিল করলাম। এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের মধ্যে আমাদের 4টি কাজ আছে প্রধান। এই 4টি কাজকে এখানে বোঝানো হয়েছে যে কাজগুলো ভালোভাবে না শিখলে ফ্রিজ এবং এসির গ্যাস চার্জ করে কোনো লাভ হবে না। সাইলেন্ট। কেন লাভ হবে না? তার মধ্যে 1 নাম্বার হলো কি, ভ্যাকুয়াম করা, ভালোভাবে ভ্যাকুয়াম করা। আমরা যদি গ্যাস চার্জ করতে যাই তাহলে ভ্যাকুয়াম করতে হবে না? এটা হলো গ্যাস চার্জের প্রথম ফর্মালিটি। কিন্তু আমরা বলছি কি, যে কাজগুলো না জানলে গ্যাস চার্জ করে কোনো লাভ হবে না। সেই কাজগুলো আমাদের কি কি কাজ পড়ে? নাম্বার 1, ভালোভাবে ঝালাইকরণ শেখা। আমাদের ঝালাই তো 2টা পড়ে, তাই না? পিতল ঝালাই, ব্রিজিং ঝালাই, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ঝালাই। সেটা খুব কম প্রয়োজন পড়ে। নাম্বার 2 কি হলো, ডায়াগ্রাম এবং কানেকশন শেখা। অর্থাৎ রেফ্রিজারেটরে কম্প্রেসার, রানিং, স্টার্টিং, রিলে, ওভারলোড এবং ক্যাপাসিটর, সার্কিট, ইন এবং আউট, এই কানেকশনগুলো শেখা। ইনভার্টার, নন ইনভার্টার, 3 তার, 4 তার ইত্যাদি। আমি কিন্তু এসির ফাংশনগুলো এখানে নিয়ে আসছি ফ্রিজের সঙ্গে। এই কানেকশনগুলো ভালোভাবে শিখতে হবে। তো ফ্রিজের মধ্যে কমন, রানিং, স্টার্টিং ভালো করে শিখতে হবে এবং এই কম্প্রেসারের রিলে, ওভারলোড সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তো রিলে কয় ধরনের? আমরা 2 ধরনের ব্যবহার করি, কারেন্ট কয়েল রিলে আর হলো পিটিসি রিলে। এই রিলের কোন পিন মেইন, কোন পিন স্টার্টিং, এটা ভালো করে জানতে হবে। আর 2টা বলছি, আর একটা কি আসছে, সঠিক পদ্ধতিতে ভ্যাকুয়াম করা। সঠিক পদ্ধতি বলতে এই ফ্রিজটা কত বড়, আপনার ভ্যাকুয়াম পাম্পটা কতটুকু বড়। অর্থাৎ ফ্রিজের সাথে এসির সাথে ভ্যাকুয়াম পাম্পের কম্পেয়ার থাকতে হবে। আমার মেশিনটা অনেক বড় কিন্তু ভ্যাকুয়াম পাম্পটা কি ছোট আকারে, তাইলে আমার অনেক সময় বেশি সময় দিয়ে ভ্যাকুয়াম করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে ফ্রিজ এবং রেফ্রিজারেটর বা এসির সাথে আমার ভ্যাকুয়াম পাম্পের মিল আছে, ভ্যাকুয়াম পাম্পটা ওয়ার্ডে বড় আছে, তাহলে আমি দ্রুত ভ্যাকুয়াম করতে পারবো। আরেকটা কি বলছি, সঠিক পদ্ধতিতে গ্যাস চার্জকরণ। তাহলে কয়টা কাজ বলছি এখানে? 4টা কাজ বলছি। এই 4টা কাজ কি এখানে বোঝানো হয়েছে, যে কাজগুলো না শিখলে ফ্রিজ বা এসিতে গ্যাস চার্জ করে কোনো লাভ হবে না। অর্থাৎ সাকসেস হইতে পারবেন না। ঠান্ডা হবে না, এক জায়গায় বরফ হবে, এক জায়গায় বরফ হবে না, কন্ডেন্সার গরম হবে না, তারপরে ফিল্টার পর্যন্ত ঠান্ডা হয়ে থাকবে, কম্প্রেসার বন্ধ হয়ে যাবে, লাইন দিলে জনি পোকার মতো চুচুকু শব্দ করবে কম্প্রেসারের মধ্যে গড় গড় আওয়াজ করবে, প্রেসার বেশি দেখাবে, অ্যাম্পিয়ার বেশি নেবে, কম্প্রেসার টিপ করে বন্ধ হয়ে যাবে, ইত্যাদি সমস্যা দেখা দেবে। কোন কাজগুলো না করলে? এই 4টি কাজের একটি কাজ যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাহলে এই যে সমস্যাগুলো বলছি, কম্প্রেসারের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিবে। এবং অনেকেই ফোন দেয় যে স্যার এই করছি, গ্যাস চার্জ করছি, ফ্রিজে তো ঠান্ডা হচ্ছে না, ফিল্টার গরম হচ্ছে না, কন্ডেন্সার গরম হচ্ছে না, এক সাইড গ্যাস বরফ জমছে, আরেক সাইড জমছে না, আর বিশেষ করে অটো তো হচ্ছেই না। সাধারণ গ্রাহক থেকে শুরু করে যত ছাত্র আছে আমার, তারপরে ইউটিউব ছাত্র আছে, তোমাদের সাথে বেশি ছাত্র কিন্তু আমার ইউটিউবার ছাত্র। অর্থাৎ ইউটিউব থেকে যারা কাজ শিখেন তারাই বেশি বলে যে স্যার ফ্রিজ তো অটো হয় না। গ্রাহক বলে ভাই আমার ফ্রিজটা তো অটো হয় না। ফ্রিজ অটো না হওয়ার অনেকগুলা কারণ আছে, গ্যাস চার্জের সাথেও তার একটা সম্পর্ক আছে। এই জন্যই কথাটা বলছি, গ্যাস চার্জের সাথেও অটো না হওয়ার একটা সম্পর্ক আছে। তো অটো কি জন্য হয় না এটা নিয়ে আমরা আলাদা ক্লাস করব। আমাদের আজকের ক্লাস হলো যে আমরা একটা ফ্রিজে গ্যাস চার্জ করব। আমাদের এটা নন ফ্রস্ট ফ্রিজ। কি ফ্রিজ? নন ফ্রস্ট ফ্রিজ। তো ভ্যাকুয়াম পাম্প দিয়া আমরা এখানে সেট করে রাখছি। তো ভ্যাকুয়াম কয় ভাবে করা যায়? ভ্যাকুয়াম কিন্তু 3টা পদ্ধতিতে করা যায়। একটা হলো শুধু সাকশন পয়েন্ট দেয়া, আরেকটা হলো সাকশন এবং ডিসচার্জ পয়েন্ট দেয়া, অর্থাৎ ডাবল গেজ ম্যানিফোল্ড দেয়া, আরেকটা হলো এই ফ্রিজের কম্প্রেসারে যেটা আছে সেইটা দিয়া। কিন্তু উত্তম কোনটা? ভ্যাকুয়াম পাম্প দেয়া।
ভ্যাকুয়াম কেন করা হয়? ফ্রিজের ভিতরে মেকানিক্যাল সাইকেলের মধ্যে যে জলীয় বাষ্পের কণা, অপদ্রব্য, বাতাস ইত্যাদিকে টেনে বের করার জন্য ভ্যাকুয়াম পাম্প প্রয়োজন। অনেকে ফ্রিজের কম্প্রেসার দ্বারা ভ্যাকুয়াম করেন। কম্প্রেসার দ্বারা ভ্যাকুয়াম করলে বায়ু শূন্য হয়, কিন্তু আর্দ্রতা শোষণ হয় না। আর্দ্রতা শোষণ করতে গেলে এই রকম ভ্যাকুয়াম পাম্প লাগবে। এখন আসেন, কতক্ষণ সময় আমরা ভ্যাকুয়াম করব? ভ্যাকুয়াম করার সময় হলো আপনার ফ্রিজ কত বড় এবং আপনার ভ্যাকুয়াম কত ওয়াটের, এর উপর একটা হিসাব আছে। ভ্যাকুয়াম এবং ফ্রিজের মধ্যে একটা মিল থাকতে হবে। যদি আমার এই কম্প্রেসারটা 200 ওয়াট হয়, ভ্যাকুয়াম কম্প্রেসারটা, ফ্রিজের কম্প্রেসারটা আমার 200 ওয়াট বা 150 ওয়াট হয়, তাহলে আমরা মিনিমাম আধা ঘন্টা ভ্যাকুয়াম করলে আমাদের ভ্যাকুয়ামটা সম্পন্ন হয়ে যাবে। যদি ফ্রিজ অনেক বড় হয়, ভ্যাকুয়াম ছোট হয়, তাহলে ভ্যাকুয়ামের সময় দীর্ঘায়িত করতে হবে। এবং ভ্যাকুয়ামের সময় দীর্ঘায়িত করলে মাঝখানে একটু বিরতি দিতে হবে। 5 মিনিট বা 10 মিনিট ভ্যাকুয়াম কম্প্রেসারটাকে অফ করে রাখতে হবে। অফ করার পরে পুনরায় আবার চালু দিতে হবে। ভ্যাকুয়াম কম্প্রেসারটাকে পরে যাবে, ফ্রিজটা টান দিতে হবে। হ্যাঁ, চালু দেওয়ার পরে আবার পুনরায় ভ্যাকুয়াম করলে সঠিকভাবে ভ্যাকুয়াম হয়ে যাবে। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দেই, আমরা যদি কোনো পুকুরের পানি ছেঁচি, দেখে যে শেষ পর্যায়ে আসলে কিন্তু আর পানি থাকে না। পরে কি করে, স্যালো মেশিনটা বন্ধ করে দেয়। বন্ধ করলে আবার চতুর্পাশ থেকে পানি এসে জমা হলে আবার চালু করলে পানি বের হয়। অনুরূপ এই রেফ্রিজারেশন সাইকেলের মধ্যেও সিপাই চাপায় অনেক জায়গায় ভ্যাকুয়াম মানে বায়ু থাকতে পারে। সেটাকে আমরা যদি কিছুক্ষণ বিরতি দেই, আবার এই কম্প্রেসারটা খোলা বড় জায়গা, এর মধ্যে আইসা কি হবে, জমায়িত হবে। জমায়িত হওয়ার পরে আবার যখন ভ্যাকুয়ামটা চালু করব, দ্রুত ভ্যাকুয়াম হয়ে যাবে। তো আমরা 3 পদ্ধতির মধ্যে আমাদের বেটার পদ্ধতি হলো ভ্যাকুয়াম পাম্প দ্বারা ভ্যাকুয়াম করা। এবং এরও আবার 2টা পদ্ধতি আছে, একটা হলো সিঙ্গেল গেজ ম্যানিফোল্ড দ্বারা, আরটা হলো ডাবল গেজ ম্যানিফোল্ড দ্বারা। এখন সবচেয়ে উত্তম হলো ডাবল গেজ ম্যানিফোল্ড দ্বারা ভ্যাকুয়াম করা। তো ডাবল গেজ ম্যানিফোল্ড দ্বারা যদি ভ্যাকুয়াম করি, হাই সাইড থেকে ভ্যাকুয়াম হচ্ছে, লো সাইড থেকে ভ্যাকুয়াম হচ্ছে, তাহলে 2 দিক থেকে একবারে ভ্যাকুয়াম হচ্ছে। আর 2 দিক থেকে যখন একবারে ভ্যাকুয়াম হচ্ছে, তাহলে ভ্যাকুয়ামটা কি হচ্ছে, দ্রুত হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে। তো ভ্যাকুয়াম করার সময় যদি আমাদের ভুল হয়, তাহলে আমাদের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায়। ভুলগুলা কি, এই যে আপনি এখানে লাগাচ্ছেন, হুস পাইপটা এখানে লাগাচ্ছেন, এখানে একটা নজেল আছে না, এই নজেলের মধ্যে একটা পিন আছে না, এই পিনটা যদি এই নন রিটার্নের এই পিনের সাথে ভালোভাবে না লাগে, ভ্যাকুয়াম হবে? এই ভুলগুলা কিন্তু অনেক হয়। অথবা এই যে আপনি লাগাইছেন, এরকম করে সুন্দর করে লাগাইছেন, কিন্তু লাগানোর পরে এই নন রিটার্নের পিন আর এই হুস পাইপের পিনটা ধাক্কা দিচ্ছে না, না দেওয়ার কারণে ভিতর থেকে কানেকশন পাচ্ছে না, ফাঁকা হচ্ছে না, আপনার ভ্যাকুয়াম কিন্তু হচ্ছে না। অথবা এই যে মিটারের গোড়ায় আপনি এখানে লাগাইছেন, এটা ঠিকভাবে লাগানো হয় নাই, লুজ, অথবা চাবি ঠিক মতো ভাবে আপনি লুজ দেন নাই, ইত্যাদি কারণে কিন্তু ভ্যাকুয়াম নষ্ট হয়। আপনি ভ্যাকুয়াম বোঝেন না, ঠিক আছে? এইসব কারণে কিন্তু ভ্যাকুয়াম হয় না। না হওয়ার কারণে আমাদের সময় নষ্ট হয়, গ্যাস নষ্ট হয়। ভ্যাকুয়াম করার একটা মাপ আছে, যেটা ডিজিটাল মিটার দিয়ে ভ্যাকুয়াম করলে বোঝা যায়। তা আমরা এটা কি করতেছি, অ্যানালগ মিটার, কিন্তু এটা ডিজিটাল মিটার দিয়ে যদি ভ্যাকুয়াম করা হয়, তাহলে ভ্যাকুয়ামের মাপটা হলো 5 মাইক্রন লেখা উঠবে। যতক্ষণ পর্যন্ত 5 মাইক্রন না আসবে, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভ্যাকুয়াম করতে হবে। আপনারা যারা বিদেশে যাবেন বা অনেক টুলস কিনবেন, ইকুইপমেন্ট কিনবেন, তারা কিন্তু একটা ডিজিটাল গ্যাস চার্জ মিটার কিনলে আপনারা ওটাতে বুঝতে পারবেন, ভ্যাকুয়াম মিটারের সাথে লাগানো থাকে, ওইটা ভ্যাকুয়াম পাম্পের সাথে লাগানো থাকে, ওইটার সাথে হুস পাইপ লাগাবেন, লাগালে দেখবেন যে কত মাইক্রন ভ্যাকুয়াম হচ্ছে, মানে ভিতর থেকে চাপ আসছে, এটা কিন্তু লেখা উঠবে। বোঝা গেছে? আচ্ছা, এখন তাহলে আমরা এই ফ্রিজটার গ্যাস চার্জ করব। আমরা এতক্ষণ শুনলাম যে আসলে কি কি কাজ করলে সঠিকভাবে ফ্রিজ ঠান্ডা হবে। তো আমরা এখন ভ্যাকুয়াম শুরু করব। তো ভ্যাকুয়ামের লাইনগুলো তো আগে লাগানো আছে, তাই না? এটা লাগাইছি সাকশনে, এটা লাগাইছি ডিসচার্জে। অরিজিনাল প্রত্যেকটা ফ্রিজের মধ্যে দেখবেন যে ফিল্টারের সাথে একটা আলাদা পয়েন্ট থাকে, ওই পয়েন্ট দ্বারা ওটা কিন্তু ওরা ভ্যাকুয়াম করে। তো আমরা ডাবল গেজ ম্যানিফোল্ড এখানে ব্যবহার করছি। তো ডাবল গেজ ম্যানিফোল্ডের অনেকগুলো ভিডিও আমি দিছি। আমরা যখন এটা একটু সরাইতে হবে, এটা টান দাও পিছনে। আমরা যদি ডাবল গেজ ম্যানিফোল্ড দিয়ে ভ্যাকুয়াম করি, তাহলে আমাদের 2টা লাভ হবে। একটা লাভ হবে অল্প সময়ের মধ্যে আমরা ভ্যাকুয়াম করতে পারছি, আর একটা লাভ হবে যে আমরা দ্রুততম ভ্যাকুয়াম সময়ে ভালোভাবে ভ্যাকুয়াম করতে পারতেছি।
তো এই ভ্যাকুয়ামটা করার সময় অবশ্য এই দুইটা পাইপে, এই যে লাল পাইপটা হাই প্রেশার মিটারে, এটাও খুলে দিতে হবে এভাবে, তারপরে এটাও খুলে দিতে হবে এইভাবে। তার আগে আমাদের ভ্যাকুয়াম চালু দিতে হবে। ভ্যাকুয়ামের লাইনটা একজন দিয়ে দাও, আমরা প্রসেসিংটা দেখাইতেছি। ভ্যাকুয়ামের লাইনটা ওখান থেকে একজন দিয়ে দাও। হ্যাঁ, ভ্যাকুয়াম পাম্পটা চালু দাও। আগে ভ্যাকুয়াম পাম্প চালু দিতে হবে। হ্যাঁ, চালু দাও। ভ্যাকুয়াম পাম্প আগে চালু দিতে হবে। চালু দেওয়ার পরে আমরা এখন এই যে দুইটা লাইন দিছি না ভ্যাকুয়াম করার জন্য, এই একটা, এই একটা, আমি এখন ভ্যাকুয়াম হচ্ছে কিনা এটা দিয়া ভ্যাকুয়াম টানতেছি কোনটা দিয়ে, হলুদ পাইপটা না, এটা দিয়ে এখন কি হচ্ছে, আউট হচ্ছে ভ্যাকুয়াম। এইটাতে যে আউট হচ্ছে, আমরা যদি একটা হুজ পাইপ খুলি যে ভ্যাকুয়াম হচ্ছে কিনা পরীক্ষা করি, আমাদের ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আমরা পরীক্ষা করে দেখতে পারবো ভ্যাকুয়াম হচ্ছে কিনা। কিভাবে? আমি যদি এটা এখন লুজ দিই, এটা ধরো, আমি যদি এটা লুজ দেই, আঙ্গুলটা যদি এভাবে চাপ দিয়ে ধরি, এই যে লুজ দিছি আঙ্গুল, আমি যদি আঙ্গুল ছাড়ি কি হবে, এই যে দেখো স্কেল কাঁটা দৌড় মারতেছে, তার মানে কি টানতেছে, ভ্যাকুয়ামটা হচ্ছে। আমরা কিন্তু এটা পরীক্ষা করে নিব। ধরো এখন কিন্তু এই যে বাতাস এই দিকটা ভিতরে যাচ্ছে, পাম্প দিয়ে বেরোচ্ছে, সাউন্ড পরিবর্তন হয়ে যাচ্ছে। তে এই ভুলগুলা কিন্তু করা যাবে না। তো এখন ভ্যাকুয়াম পাম্প চালু হয়ে গেছে, এটা লো প্রেসারের মানে সাকশন, এটা হলো রেড হাই প্রেসারের। এই মিটারটা 555 পিএসআই, এই মিটারটা 250 পিএসআই। আমরা এই দুইটা চাবি এখন লুজ দিয়ে দিব, এই চাবিটা আমরা লুজ দিয়ে দিব। এখন কত বাজে আমরা ভ্যাকুয়াম করবো, সম্পূর্ণটুকু লুজ দিয়ে দিব। এই যে মাঝখানে একটা এই দেখছি, এটা কিন্তু গ্যাসের বুদবুদ দেখার জন্য, গ্যাসটা আসা যাওয়া করতেছে কিনা দেখার জন্য। আচ্ছা, আমরা কিন্তু হোস পাইপ ছাইরা দিছি। এখন এই যে মিটারটা আছে আমার হাতে, মিটারটা বোঝাই, মিটারের মধ্যে ঘরে লেখা আছে কোন ঘরে কত নাম্বার গ্যাসের কত চাপ, ঠিক আছে? কোন ঘরে কত নাম্বার গ্যাসের কত চাপ, এটা কিন্তু লেখা আছে মিটারের মধ্যে। এই মিটারটা কিন্তু একটু জটিল, ডাবল গেজ মিটারে মিটারটা কিন্তু একটু জটিল হিসাবটা। আমাদের যে অন্যান্য মিটার আছে সিঙ্গেল গেজ, এগুলা কিন্তু বোঝা সহজ, একটাই লেভেল থাকে, ইন্ডিকেট শো নাম্বার গুলা একটাই থাকে। কিন্তু এটার বিভিন্ন ঘর আছে, ওই ঘরের দাগ অনুযায়ী আপনাকে গ্যাস হিসাব করতে হবে। এখানে গ্যাস লেখা আছে 600 নাম্বার গ্যাসে এক দাগ, 134, 8, 410, 407, এই ঘরে ঘরে গ্যাসের নাম্বার লেখা আছে। এবং এই ঘরে ঘরে গ্যাসের নাম্বার অনুযায়ী কোড ব্যবহার করে এটার প্রেসার এবং চাপ নির্ণয় করতে হবে। বোঝা গেছে? এটা সবাই ছবি নিয়ে নিবেন একসঙ্গে। এখন আমাদের পরিপূর্ণভাবে ভ্যাকুয়াম হচ্ছে। তাই ভ্যাকুয়াম হওয়ার জন্য আমাদের কতটুকু সময়ের প্রয়োজন বলছিলাম? 20 মিনিট। তা আমরা ভ্যাকুয়াম পাম্প লাগানো শিখছি। হ্যাঁ, সিরাজ মিয়া বলেন, এদিক ঘুরাই। ভ্যাকুয়াম আমরা কয় সাইড দিয়ে করতেছি বলেন? 2 সাইড দিয়ে করতেছি। হ্যাঁ, ভ্যাকুয়াম কয় সাইড দিয়ে করতেছি কোন? এখন আমরা ভ্যাকুয়াম 2 সাইড দিয়ে করতেছি। 2 সাইড দিয়ে কি সাইড দিয়ে করতেছেন? এটা হচ্ছে চার্জিং সাকশন যে লাইনটা আছে, হ্যাঁ, ওইটা দিয়ে করতেছি লো প্রেসার দিয়ে। লো প্রেসার দিয়ে। হ্যাঁ, আর হাই প্রেসার দিয়ে করতেছি আমরা ডিসচার্জ দিয়ে। Discharge ডিসচার্জের যে ফিল্টারটা আছে ওইটাতে আমরা হাই প্রেসার মানে কানেকশন দিয়ে ভ্যাকুয়াম করতেছি। আচ্ছা দুইটা দিয়ে। আচ্ছা, বসো, তুমি বসো। আপনি বলেন, এই যে আমরা দুইটা পাইপ দিয়ে ভ্যাকুয়াম করতেছি, এর কি উপকারিতা অপকারিতা বলেন? এর উপকারিতা হলো আমাদের ভ্যাকুয়ামটা তাড়াতাড়ি হবে এবং ভ্যাকুয়ামটা খুব সুন্দর হবে। একদম সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, তোরা দুইজনে বলছে 2 পাইপটা গ্যাস চার্জ করলে ভ্যাকুয়াম খুব সুন্দর হবে। তা আমাদের যে এত ছাত্র এক বেসে প্রায় 34 জন ছাত্র, হুজুর আপনি কি মতামত, আপনি কি বুঝতে পারছেন বলেন? দাঁড়ান 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 দাঁড়ান, অসুবিধা নেই, দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আজকে যে গ্যাস চাষ করা হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ ভালোই বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি, জি, আমরা এখন কয়টা হোস পাইপ লাগাইছি বলেন তো? হোস পাইপ লাগাইছি আমরা 3টা। এর মধ্যে একটা আছে সাকশনে, একটা আছে ডিসচার্জের মধ্যে, আর আরেকটা আছে ভ্যাকুয়ামে। আরেকটা ভ্যাকুয়ামে কি হচ্ছে? ভ্যাকুয়ামটা বের হচ্ছে। বের হচ্ছে। জি, জি, এই ভ্যাকুয়ামের যে হলুদ যে পাইপটা লাগাইছি, জি, জি। এই পাইপটার কি কাজ, এখন কি কাজ হচ্ছে বলেন তো? এটা দিয়ে ইয়ার কম্প্রেসারের ভিতরে যে ইয়াটা আছে এটা বের হচ্ছে। ভ্যাকুয়াম দিচ্ছে, যে বাতাসটা আছে, বাতাসটা কি জি, জি, বের হচ্ছে হচ্ছে। ভ্যাকুয়াম মেশিন দিয়ে। ভ্যাকুয়াম মেশিন দিয়ে বেরছে। আমাদের ইঞ্জিনিয়ার আছে কয়েকজন, কই? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, আমরা ভ্যাকুয়াম করতেছি, ভ্যাকুয়ামের সাথে কি বের হচ্ছে? দাঁড়াও, কি বের হচ্ছে এই ফ্রিজ থেকে? কন্ডেন্সার আর হচ্ছে কি এই পোর্টের ভিতরে যে বাতাস থাকে, কি থাকে?
এর ভিতরে বাতাস থাকে, বাতাস থাকে আর কি বা থাকে? হচ্ছে গিয়া জলীয় কণা থাকে, বাতাসের সাথে জলীয় কণা থাকে, আর কি থাকে? আর হচ্ছে গিয়া এগুলোই থাকে। এগুলাই থাকে। বাতাসের জলীয় বাষ্পকণা আর্দ্রতা শোষণ করার জন্য আমরা কি করি? ভ্যাকুয়াম করি। আর একজন ইঞ্জিনিয়ার আছে, আর কো পলায় রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মাহফুজ সাহেব, হ্যাঁ, আপনি বলেন আমরা কত মিনিট ভ্যাকুয়াম করলে ভালো হবে? আমরা নরমালি 25 থেকে 30 মিনিট ভ্যাকুয়াম করলে সবচেয়ে উত্তম। সবচেয়ে উত্তম। আমরা এখন কত মিনিট করব? আমরা 20 মিনিট 25 মিনিট আপাতত করি। আমরা তো 20 মিনিট, আমরা পরে 38 মিনিট করলে দোষ আছে? না স্যার, কারণ এখন তো আমাদের কম্প্রেসরে গ্যাস নেই, যেহেতু কম্প্রেসরটা খালি আছে, তাহলে আমরা এটা নরমালি 20-25 মিনিট করলেই যথেষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, ওনার যুক্তি ঠিক আছে। কারণ হলো আমাদের ভ্যাকুয়াম পাম্পটা কিন্তু বেশি ওয়াটের, অর্থাৎ দ্রুত ভ্যাকুয়াম হয়ে যাবে। বসেন। আচ্ছা, তারপরে আরেকজন আসছে, শরীফ সাহেব। সিঙ্গাপুর। আমরা কত নাম্বার গ্যাস দেবো ফ্রিজে? স্যার 600 134 স্যার 134 নম্বর। এই ফ্রিজটা কত নাম্বার গ্যাস লেখা নাই? আর লেখা নাই, 134 নাম্বার। এখানে মূলত 134 নম্বর গ্যাস দেওয়া হয়, অন্যান্য ফ্রিজে আমরা 600 নম্বর গ্যাস। ওটাগুলো 600 দিয়েছেন, কিন্তু আমরা এটাতে 134 গ্যাস দেব। আচ্ছা ঠিক আছে, আরেকজন কাকে বলা যায়? কে ভালো পারে? সবাই হ্যাঁ হ্যাঁ ঠিক, ইয়াস। এই তোমার নাম কি? তোমার নাম কি? জাহিদ। আমরা কত নাম্বার গ্যাস দেবো ফ্রিজে? এদিকে রাখো। 830। আর 134। 134 গ্যাসের প্রেসার কত বলতে পারো? সাকশন প্রেসার? সাকশন পেপার প্রেসার কত বলতে Pressure। পারো? হ্যাঁ, 12 থেকে 12 থেকে 15। 12 থেকে ভেরি গুড। ছোট মানুষ হলে কি মনে আছে? সাকশন প্রেসার 12 থেকে 15। 15। আরেকজন বলবো, ডিসচার্জ প্রেসার কত থাকবে? বন্ধ স্ট্যান্ডিং প্রেসার কত থাকবে? 134 এর। হ্যাঁ হ্যাঁ, 80 থেকে 95 থাকবে স্ট্যান্ডিং বা বন্ধ প্রেসার। এই যে আমাদের এই বেসে এত ছাত্র, প্রায় 34 জন ছাত্র, আসলে কি আপনারা কিছু শিখতে পারছেন? এই যে এতগুলা ফ্রিজ আপনাদেরকে দিছি, কত নাম্বার গ্যাস চার্জ করা শিখছেন আপনারা? 600 নাম্বার। এই যে মানুষ দেখতেছে, অনেক মানুষ এক বেসে, এরা কিভাবে কাজ শিখছে? আপনাদের কাজ শিখতে কি কোনো অসুবিধা হয়েছে? কিভাবে শিখছেন আপনারা? আমরা আপনার ডায়াগ্রাম অনুযায়ী শিখি, আমরা গ্রুপ করে। গ্রুপ করে? কতজন গ্রুপ ছিলেন একসঙ্গে? আমরা পাঁচজন গ্রুপ করে আপনারা কাজ শিখছেন। অর্থাৎ আমাদের ফ্রিজের অভাব নাই, ছাত্রেরও অভাব নাই। কথাটা বলছি কেন, দূর থেকে অনেকে দেখতেছে যে অনেক ছাত্র, এত ছাত্র কিভাবে গ্যাস চার্জ করা শিখে একসঙ্গে। তা আমরা তো একবারে শিখাই নাই, আমরা তো পর্যায়ক্রমে ধাপে ধাপে সবাইকে ফ্রিজ দিছি, একসঙ্গে আলাদা আলাদা ফ্রিজ দিছি, আলাদা আলাদা ভাবে কাজ শিখছেন। তবে আমার আরেকটা কথা আছে এখানে, যে ঝালাই করতে আমরা দিছি আপনাদেরকে, কতদিন সময় নিয়েছিলেন ঝালাই শিখতে? হ্যাঁ, 10 দিন। একটি ঝালাই শেখার জন্য, গ্যাস ওয়েল্ডিং শেখার জন্য আপনাদেরকে সময় দেওয়া হয়েছে 8 থেকে 10 দিন। তাহলে 8 থেকে 10 দিন যে আপনারা ঝালাই শিখছেন, এখানে কি কেউ দুর্বলতা থাকার কথা? হ্যাঁ, এবং এই নাড়াচাড়া হচ্ছে কি জন্য? এবং এই যে ফ্রিজ গুলা আপনাদেরকে দেওয়া হয়েছে, কয়দিন গ্যাস চার্জ করছেন একটা ফ্রিজে? প্রায় 1 সপ্তাহ না? হ্যাঁ, একজন কয়বার করে গ্যাস চার্জ করছেন? 3বার 4বার করে গ্যাস চার্জ করছেন এক একজন। হ্যাঁ, এই থামেন, সত্য কথাই তো বলছেন, কারণ আমরা এখানে ছাইরা দিছি সরকারি গ্যাস, সরকারেও দিবে না, টিটিসি তেও এত গ্যাস দিবে না আপনাদেরকে। প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যে পরিমাণ গ্যাস এবং ইনস্ট্রুমেন্ট আপনাদেরকে দিছে, আমি তো এই যে সরকারি প্রতিষ্ঠানের কথাই বলছি, টিটিসিতে যান, যুব উন্নয়নে যান, লেভেল 1-2 তে যান, স্বপ্নের দেখবেন না। আমি আমার দোকানে রিজার্ভ মাল আছে, আপনারা আনছেন আর ঢালছেন, ব্লিজিং রড আনছেন আর ঝালাই দিয়ে শেষ করছেন, ফিল্টার আনছেন আর বদলাইছেন, পিতল আনছেন আর ঝালাই দিয়ে খালি গলাইছেন। যেখানে একটা পিতল দিয়ে সব শেষ হবে, সেখানে আপনারা 10টা পিতল গলাইছেন। আমাদের কোনো আক্ষেপ নাই, আপনারা আরো খরচ করেন, কিন্তু ভালোভাবে কাজ শিখে যান। আমি চাই এই ব্যাচের 34 জন ছাত্রই স্বাবলম্বী হোক, ভালোভাবে শিখুক। ছাত্র যত বেশি হবে, শিক্ষার মান তত ভালো হবে। আমি একটা কথা বলছি, তার কারণ হইলো, বেশি ছাত্র হইলে বেশি রকম জ্ঞান বৃদ্ধি পায়। কিভাবে? এই দেখেন, আমাদের এখানে ইঞ্জিনিয়ারও কয়েকজন আছেন, সাধারণ শিক্ষিত আছেন,
আরবি লাইনে শিক্ষিত আছেন, হাফেজ আছেন, এই জন্য একটা ছোট মানুষ আছে জাহিদ নাম, ও কিন্তু ভালো পারে, দেখেন আপনাদের সমসাময়িক কাজ পারে। তো কাজ শেখার মধ্যে নিজেদের একটা আগ্রহ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা এবং আগ্রহ না থাকলে আমরা কাজ শিখতে পারবো না। তো ক্লাসের বাইরে কিন্তু আমরা অন্য কথায় চলে যাই, কিন্তু সবই দরকারি কথা। আমরা এখন এই ফ্রিজটা, এটা কি ফ্রিজ? নন ফ্রস্ট ফ্রিজ। তো নন ফ্রস্ট ফ্রিজে কিন্তু ইলেকট্রিক ডিভাইস কি বেশি থাকে না? কি কি থাকে? হিটার থাকে, পাঁচটা ডিভাইস অতিরিক্ত থাকে। পাঁচটা ডিভাইসের যে কোনো একটা ডিভাইস নষ্ট হলে এই ফ্রিজ গ্যাস থাকার সত্ত্বেও কি ঠান্ডা হবে না। যেমন টাইমারের সমস্যা থাকলে, কুলিং ওভারলোডের সমস্যা থাকলে, হিটারের সমস্যা থাকলে, কুলিং ফিউজের সমস্যা থাকলে, কুলিং ফ্যানের সমস্যা থাকলে, পাঁচটার যে কোনো একটা ডিভাইস যদি নষ্ট থাকে এই ফ্রিজ ঠান্ডা হবে? ঠান্ডা হবে না। তবে সবচেয়ে বেশি নষ্ট হয় টাইমার, কুলিং ওভারলোড এবং কুলিং ফ্যান। এই তিনটা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয় এই ফ্রিজের, এবং আপনাদেরকে অনেক জ্বালা যন্ত্রণাও করবে এই নন ফ্রস্ট ফ্রিজ গুলা। কথা বলছেন? তবে নন ফ্রস্ট ফ্রিজ কিন্তু সহজে লিক হয় না, গ্যাসও সহজে যায় না। কপার কন্ডেন্সার থাকে এবং ভিতরের ইভাপোরেটর অ্যালুমিনিয়ামের থাকে, এটি কিন্তু সহজে নষ্ট হয় না। কথা বুঝতে পারছি? এজন্য এই সকল ফ্রিজ যখন নষ্ট হবে, মেরামত করতে যাবেন, আগে চালায় দেখে নেবেন কন্ডেন্সার কম্প্রেসার ঠিক আছে কিনা। কন্ডেন্সার কম্প্রেসার ইভাপোরেটর ঠিক থাকলে অবশ্যই কন্ডেন্সার গরম হবে। যদি গরম হয় তাহলে এই যে পাঁচটা ডিভাইসের নাম বলছি, এই পাঁচটা ডিভাইস ভালোভাবে পরীক্ষা করে চেঞ্জ করবেন, আপনার কাজ ঠিক হয়ে যাবে। আপনি গ্যাস চার্জ করতে যান না অযথ, কারণ এই ফ্রিজগুলো সহজে লিক হয় না। আর যদি দেখেন যে লিক হয় বা লিক হয়েছে, গ্যাস নাই, সেক্ষেত্রে অবশ্যই গ্যাস চার্জ করা প্রয়োজন। তো যাক, আমাদের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমরা থিওরিক্যাল ক্লাসে আর বেশি গেলাম না। তো আমরা এখানে 2 পয়েন্টে ভ্যাকুয়াম করতেছি দ্রুত ভ্যাকুয়াম শূন্য হয়ে যাওয়ার জন্য। তো আমরা গ্যাস চার্জটা করব ওজন পদ্ধতির মাধ্যমে। এটা 134, অরিজিনালি 134 ফ্রিজ। তো 134 ফ্রিজ, এখানে নেম প্লেটে অবশ্যই লেখা থাকে কতটুকু গ্যাস লাগবে। তো আমরা অনেক সময় গ্যাসের পরিমাণটা ভিডিওতে উল্লেখ করি না, তাতে আপনাদের ব্যবসার ক্ষতি হবে। কাস্টমার জানলে আপনাদেরকে বিল দিতে চাইবে না। এমনিতেই কাস্টমার আপনাদের থেকে বেশি চালাক, আবার আপনারা কাস্টমারদের থেকে অনেক বেশি চালাক। বর্তমান সমাজে কিছু ইউটিউব টেকনিশিয়ান বের হয়েছে, কাস্টমারের ফ্রিজের 12টা বাজায় দিচ্ছে। ওরা জানে না কোনো কাজ, ওরা জানে না ঝালাই পদ্ধতি, ওরা জানে না গ্যাসের মাপকাঠি। মানুষের বাসায় যায় যায় ওরা ফ্রিজের কাজ করতেছে এবং ফ্রিজ গুলাকে নষ্ট করতেছে। 2 মাস 3 মাস পরে পরে ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। আর কাস্টমার এত অলস, ফ্রিজ গুলা দোকানে পাঠায় না, বাসায় করে দেন, 6 তলা থেকে নামানো যাবে না, আমার অনেক দামি জিনিস। অথচ ওনার অনেক দামি জিনিসটা যে বাসায় একটা অদক্ষ টেকনিশিয়ান নিয়ে নষ্ট করে ফেলাইতেছে, এটা কিন্তু উনি জানতেছে না। একজন ভালো টেকনিশিয়ানকে কখনোই বাসায় নিয়ে কাজ করানো যাবে না, কারণ তার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, তার একটা দোকান থাকবে, সে পাঠাইলে হেল্পার পাঠাইবে। ঠিক আছে না? আমাদের অসুখ বিসুখ হলে আমরা উত্তরায় যাই, ঢাকায় যাই, আর কোথায় যাই? না না, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারের কারখানা কোথায়? এই ধানমন্ডি। ধানমন্ডি হলো ডাক্তারের সবচেয়ে বড় কারখানা, ওখানে যাই। ঠিক আছে? আর ছোটখাটো চিকিৎসা আমরা মফস্বলে করাই। ধানমন্ডিতে গেলে ওখানে ডাক্তারের ভিজিট 1200-1500 টাকা, 1200 টাকার নিচে ভিজিট নাই। তো ওনার তো অনেক অভিজ্ঞ ডাক্তার না? তো এখন ফ্রিজ মেরামত করতে হলে ওই ফ্রিজের কাস্টমাররা কি করে, সস্তা টেকনিশিয়ান খুঁজে, বাড়ির কাছে কে জানে, নিয়ে আসে। এরা 50,000-60,000 টাকা একটা ফ্রিজ কিনে, ফ্রিজটারে আল্লাহর রহমতে একদম কাটটা কুটটা শেষ করে দিয়ে দেয়। একদম ভালো একটা ফ্রিজ ছিল, নমুনা করে দিয়ে দেয়। কিন্তু ওই ফ্রিজটা 6 তলার থেকে ওরা নিচে নামাবে না, ভালো একটা দোকানে নিয়ে যেতে চাইবে না। এই জন্য কিন্তু অনেক দোকানদার এখন রাগ করে ফ্রিজের কাজ বাদ দিতেছে, যে আমরা এসির কাজ করবো, ফ্রিজের কাজ করবো না। তো প্রকৃতপক্ষে দোষটা কার? এই দোষটা হলো আমাদের দেশে কিছু অদক্ষ কারিগর নামছে, যারা ইউটিউব দেখে দেখে কাজ শিখে। দোষ তো আমাদের, আমরা ইউটিউবে ভিডিও চাই, আমাদের ভিডিও দেখে দেখে। তোমরা কয়জন ছাত্র আমাকে ফোন দাও? আমার ইউটিউবের শত শত ছাত্র প্রতিদিন আমাকে ফোন দেয়, কয় স্যার আপনার ভিডিও আমি দেখি, আমি কাজ করি, এই সমস্যায় পড়ছি, এই সমস্যায় পড়ছি। বোঝা গেছে? তো তোমরা এই ধরনের কাজ করবে না, তোমরা এখান থেকে ভালোভাবে শিখে যাও, শিখে সুন্দর মতো সার্ভিস দিবা। কাস্টমারকে তোমরা বুঝাইবা যে আপনার ফ্রিজ বাসায় করলে এত যন্ত্রপাতি টাইনে নেওয়া যাবে না এবং ভালোভাবে কাজ করা যাবে না। ভালোভাবে কাজ করতে হলে দোকানে নিতে হবে এবং দোকানের থেকে সুন্দরভাবে কাজ করতে হবে।
করে ডেলিভারি দিলে আপনার ফ্রিজটা সুন্দর টিকসই হবে। তবে দূর থেকে যারা আমার ভিডিও দেখছেন, আমি গ্রাহকদেরকে বলছি আপনারা দক্ষ কারিগর দ্বারা কাজ করান, যেখানে দেখবেন ভালো কাজ হয়, অনেক বড় দোকান, কাজের সুনাম আছে, ওই ব্যক্তির ওয়ার্কশপে আপনি ফ্রিজ পাঠান, দেখবেন যে আপনার ফ্রিজ অনেক লংজিভি হবে। আর বাসায় নিয়ে অদক্ষ কারিগর দ্বারা কাজ করবেন, দেখবেন যে আপনার ফ্রিজ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখন গ্যাস চার্জ করবো, ভ্যাকুমের সময় পরে সময় শেষ পণ্য, আমরা ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না। আমাকে একজন সহযোগিতা করলে হবে। আমাদের হইলো ভ্যাকুম সম্পন্ন হয়ে গেছে, আমরা কিন্তু ভ্যাকুমের জন্য মাঝখানে বিরতি দিয়েছিলাম। এই মুহূর্তে আমরা যদি ভ্যাকুয়াম বন্ধ করি, তাহলে সর্বপ্রথমে আমরা কি কাজ করব আগে সেটাকে দেখাই। হ্যাঁ, আমরা ভ্যাকুয়াম মেশিন বন্ধ করার আগে দুই দিকের চাবি কি করতে হইব? এই যে দুই দিকের চাবি, ও বাবা কত লুজ দিছ, হইতে থাকে, এই যে টাইট, আর এটা নিচের দিকে টাইট, এটা নিচের দিকে, এটা উপরের দিকে। এখন কিন্তু আমরা কি করলাম, সম্পূর্ণ লাইন বন্ধ করে দিলাম। এখন ভ্যাকুয়াম মেশিন অফ করে দাও। পিছনে পিছনে ভ্যাকুয়াম মেশিনের সুইচ পিছনে। হ্যাঁ বসো, এখন বসো। এখন হোস পাইপটা খোলো, হোস পাইপটা খোলো, হোস পাইপটা খুলে দাও। খুলতে পারতেছো না? দেরি হচ্ছে, দাও আমার কাছে দাও, আমি 1 মিনিটে খুলে দিতেছি। শক্তি নাই, এটা অনেক টাইট খুলে লাগাইছে, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। আমরা এই যে এখন তোমাদেরকে শিখাই, আমরা এটাতে ইন আউট করছি তাই না? এখন যদি আমরা 1000 প্রবেশ করাইতে চাই, তাহলে কিছুটা 1000 দেওয়া লাগবে আমাদের এখানে। 1000 যদি এই দিকটা দেই তাহলে টানবে না, কি জন্য এখানে বাল্ব আছে, তাহলে এই মাথাটা 1000 দিতে হবে। তাহলে আমরা এটা খুলা চেঞ্জ করতে হবে এখন, অথবা এখান দিয়ে আমি 1000 ঢুকাই দেবো, এইখান দিয়ে, এইখান দিয়ে। কিভাবে 1000 ঢুকাই তোমাদের একটু দেখাই দেই। এখানে এই যে একটা অ্যান্টি মশনিস, এটা কি জন্য দেই? ময়েশ্চার দূর করার জন্য, যাতে কোনো চোকিং টোকিং না হয়। ঠিক আছে, আমরা এই যে অল্প আছে এর মধ্যে, বেশি নাই, অল্প। তো এইটা যদি আমরা দিতে চাই, তাহলে এই যে হুস পাইপটা খুললাম, এটার ভিতরের মাথাটা ঢুকাই দিতে হবে চ্যাপটা করে। এই যে চিকন কইরা, এই যে মাথাটা চিকন কইরা এলই মাঝখানের যে হুস পাইপটা এর মধ্যে ঢুকা দিতেছি। সিদ্ধ অনেক চিকন, যাইতে চাচ্ছে না, এই যে গেছে। আইসো না, হাইসো না, এই দেখো দেওয়ার পলিসিটা দেখো, দেখছো? আচ্ছা, এখন কিন্তু আমরা এইটাকে লুজ দেব, এইটাকে, ঠিক আছে? এই যে সব গেছে গা, না না একটু আছে, শেষ। একটু হাওয়া ঢুকছে ভিতরে, সামান্য একটু তো ঢুকবেই, ফাঁকা থাকলে ঢুকবে না। তাইলে আমরা ময়েশ্চার ঢোকানোর সাথে সাথে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, যে বাতাস ভিতরে যাইতে না পারে। ঠিক আছে, এই যে পজ করে শব্দ হয়েছে, একটু বাতাস কিন্তু যাইতে পারে, এতে আমাদের ক্ষতি হইতে পারে। এখন হুস পাইপটা দাও, এই হুস পাইপটা এখন হুস পাইপের পিন যে মাথা, সেই মাথায় সিলিন্ডারে লাগাইতে হবে। আমরা এই যে এখানে লাগাইলাম, এই যে সোজা এখানে আমরা লাগাই দিলাম, ঠিক আছে? বাঁকা অংশ লাগাই দিলাম, আর এই মাথা চলে যাবে মিটারের এইখানে। ভালো করে দেখো, এই যে এইখানে আমরা দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ দূরে থেকে, যেভাবে লাগানোর কথা সেভাবে লাগাইবা। একটু লুজ তো আবার পরে দিতে হবে, তাই না? এখন একটু ধরো এইভাবে, তুমি তুমি এই কোনায় বসো, হ্যাঁ বসো, টোলটা নিয়ে ঘুরাও। হ্যাঁ, এই কোনায় বসো, তুমি ধরো, এটা ধরো, এটা ধরো, এভাবে ধরে রাখো। তো আমরা এটার গ্যাস ছাড়বো, ছাড়ার পরে আমরা এটাকে জিরো করবো। আমরা কিন্তু ওজনে গ্যাস দিব, ঠিক আছে? সিলিন্ডারটা আমি কিন্তু উল্টাই দিতেছি এখন, লড়াও না, ওটা লড়াইও না, ওটা যেভাবে আছে এইভাবেই থাকবে। সিলিন্ডারটা আমরা উল্টাই দিলাম, ঠিক আছে? উল্টায় দিয়া এখানে আমি নিউট্রাল করবো, সরো এখানে, ছাড়ো, এটা ছাড়ো, এইখানে বাঁধায় নিউট্রাল করবো, যাতে তুমি তোমার ঠ্যাং সরাও, জিরো করতে হবে। তুমি সরে দাও, তুমি সরে দাও, তুমি সরে দাও। হ্যাঁ, তুমি এখানে বসো, এখানে বসো, টুল নিয়ে বসো। এখন এটাকে অন অফ করো, সুইচটাকে অন অফ করো।
জিরো হয়েছে, এখন জিরো হয়ে গেছে। আমি এখন গ্যাস ছাড়বো, ঠিক আছে? জিরো হয়েছে না, এরকম 1-2 লাফ হবে, সমস্যা নেই। আমি হাতে ওঠার সাথে সাথে কিন্তু এটা আবার অন ডিসটেন্স হয়ে যাচ্ছে, আমি ওখানে সাইডে গ্যাসটা দিব। তো এখন বার্জিং করা লাগবে না, তাহলে আমি বার্জিংটা করে দিই। এখন বার হয়েছে, বাতাস চলে গেছে না, আর কোনো বাতাস নাই। এখন আমাদের লাল চাবি চিরতরে বন্ধ, হাই প্রেসার, কিন্তু বাল্বের লাইন লাগানো আছে। আমরা গ্যাস ছাড়বো কোনটা দেয়, এটা দিয়া, ঠিক আছে? লো প্রেসার, এই যে আমরা ছেড়ে দিলাম, গ্যাস যাচ্ছে, ঠিক আছে? এন্ড কতটুকু গ্যাস দিব এটা তো ওজন দিয়ে দিতে হবে। আমি তো এখান দিয়ে জিরো করছি, এখানে রাইখা জিরো করছি। কয় গ্রাম গেছে? দাদা দাদা সরাও, 76 গ্রাম গেছে, 75। তাহলে আমরা একটু দেই, 100 গ্রাম গ্যাস দিব, বাস 100 গ্রাম গ্যাস হয়ে গেছে। 125, অসুবিধা নাই। 125 গ্রাম গ্যাস আমরা দিয়ে দিছি। এখন এটার পিএসআই কত আসছে আমরা একটু দেখি। এটার পিএসআই এখন আসছে 134 না, মোটামুটি 60-এর কাছাকাছি গেছে গা। আমরা যেহেতু ওজনে দিচ্ছি 100 গ্রাম, এখন মিটার দেখবো না, ঠিক আছে? আমি 100 গ্রাম গ্যাস দিছি, 120 গ্রাম হয়েছে। এই ধরো 100 গ্রামে এই যে আবার আপ ডাউন করতেছে, কারণ ফুসপটা এখানে পাচ্ছে। এখন আমরা লাইনটা চালু করবো, ফ্রিজের লাইন দাও, ফ্রিজের লাইন দাও, ফ্রিজের লাইন দাও, ভ্যাকুমের লাইনটা খুলে দাও, এক্সামসে লাইন দাও, সুইচ বন্ধ করো, দাও লাইন দাও, লাইন দাও, লাইন দাও। তুমি বসো, লাইন দিছ, চালু দাও। কম্প্রেসার চালু হয়েছে, লাইন আসে নাই ফ্রিজে, স্টপ করো। কম্প্রেসার কিন্তু চালু হয়ে গেছে। এম্পিয়ার ওই যে ওই তারে মাপ দাও, ওই তারে, হ্যাঁ ওই যে মাঝখানে ফাঁকা আছে, এম্পিয়ার ফেলাও, মিটারটা এম্পিয়ার ফেলাও। হ্যাঁ হ্যাঁ, ওই তারে ধরো, কত এম্পিয়ার নিচ্ছে দেখো, দেখাও, ধরো কত, 1.2। আর এইখানে আমাদের এখন কি দেখাবে? আমাদের 134 নাম্বার গ্যাসে কত দেখাবে? 10 থেকে 12 থেকে 15। এখানে 8 আছে, এখন 8, ঠিক আছে? এখানে 8 আছে, আমরা একটু পর্যবেক্ষণ করব, তারপরে গ্যাস দেওয়ার চিন্তা করব। এখানে আমরা বাদায় রাখলাম, ঠিক আছে? আমরা এখন, তোমরা বসো, আমরা 134 নাম্বার গ্যাস দিছি। 34 নাম্বার গ্যাসের সাকশন প্রেসার থাকবে 12 থেকে 15। তবে আমরা দীর্ঘদিন প্র্যাকটিক্যাল কাজ হিসাবে করে আসছি, দেখছি যে অনেক সময় 10-এর নিচে থাকলেও ফ্রিজ ভালো ঠান্ডা হয়। কোনো ফ্রিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 ওভার করি, 12-তে যাওয়ার অনেক সময় প্রয়োজন মনে করে না, কিন্তু চার্ট দেওয়া আছে কোম্পানির যে 12 থেকে 15 সাকশন প্রেসার থাকতে হবে, এবং 85 থেকে 80 হলো স্ট্যান্ডিং বা বন্ধ প্রেসার থাকবে, গ্যাস কোম্পানির বলছে এটা। তা আমাদের প্র্যাকটিক্যাল কাজ যখন আমরা করতেই, তখন কিন্তু এটা কিন্তু 19-20 হয়, এবং তোমাদের ক্ষেত্রেও হবে। তোমাদের এই নিয়ম মেনে কিন্তু কাজ করতে হবে। তুমি ওই নিয়ম মেনে ফ্রিজের কম্প্রেসার নষ্ট করো না, ঠিক আছে? আচ্ছা, এখন কন্ডেন্সারের সাইড আমাদের কোনটা? এইটা। এই দেখো এখন গরম হচ্ছে, পুরো দমে ফ্রিজ গরম হয়ে যাচ্ছে। তা আমরা একটু অপেক্ষা করি কেমন ঠান্ডা হয়। গ্যাস দিছি, কন্ডেন্সার গরম হচ্ছে, ফিল্টার পর্যন্ত মনে করো হালকা গরম থাকবে। সঠিক গ্যাস চার্জ হলে কি থাকবে আমি আবারও বলি, ফিল্টার পর্যন্ত হালকা গরম থাকবে, এবং সাকশন যে লাইনটা, এটা ঘামা ঘামা ভিজা ভিজা ভাব থাকবে, তাহলে হবে সঠিক পরিমাণে গ্যাস। আর যদি সাকশনের মধ্যে বরফ জমে যায়, তাহলে বুঝতে হবে গ্যাসের পরিমাণ কিছুটা বেশি হয়েছে। কোনো ক্ষেত্রে সাকশন পাইবে বরফ জমে সঠিক গ্যাস চার্জ থাকলেও, সেটার জন্য দুশ্চিন্তার কারণ নাই, ইনসুলেশন দিয়ে টেপিং করে দেবেন। কোনো ফ্রিজেতে সঠিক পরিমাণ গ্যাস দেওয়ার পরেও সাকশনে কিছুটা আইস হয়ে যায়, এতে দুশ্চিন্তার কারণ নাই। কিন্তু মনে রাখতে হবে, সাকশনে আইস জমার কারণ একটা, সেটা হলো যদি কিছুটা গ্যাস বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কমায় অ্যাডজাস্ট করে দিতে হবে। আমার অ্যাডজাস্ট সব যদি ঠিক থাকে, তারপরে যদি গ্যাস জমে, তাহলে আমরা ইনসুলেশন করে দিব এটাকে। তা আমাদের এই যে এখানে গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, সবটাই কিন্তু হচ্ছে। তা আমরা একটু অপেক্ষা করি, তারপরে দেখা যাক ভিতরে কেমন ঠান্ডা হয়। তো আমরা অনেকক্ষণ পর্যবেক্ষণ করছি গ্যাস দেওয়ার পরে। তো গ্যাস দেওয়ার পরে আমাদের স্বাভাবিক নিয়ম, এই কন্ডেন্সার গরম হবে, সাকশন ঠান্ডা হবে, এরই তো।
তো এখন আমরা ফিল্টার পর্যন্ত চেক করবো হাত দিয়ে ধরে। দেখেন ফিল্টার পর্যন্ত আমাদের স্বাভাবিক গরম আছে। এখন আমরা সাকশনে হাত দেবো যে সাকশন ঠান্ডা হচ্ছে কিনা এটা দেখা লাগবে। এখন ডিসচার্জ তো সম্পূর্ণই গরম হয়েছে, কনডেন্সার ওই পাশে গরম হয়েছে। এখন গ্যাসের পরিমাপ আমরা কতটুকু দিয়েছিলাম সেটা আমাদের ঠিক আছে। তো আমরা এখন এই যে এখানে আমরা প্রেসার দেখবো যে আমাদের গ্যাস অ্যাডজাস্ট ঠিক আছে কিনা। তো আমাদের মনে হচ্ছে যে গ্যাস আরেকটু লাগবে। যদি আরেকটু লাগে তা আমরা কোনটাতে দেবো, এই যে লো প্রেসার যেটা, এইটাতে আমরা একটু দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই যে আমরা একটু গ্যাস দিয়ে দিলাম, এখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেল, আমাদের আর গ্যাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমরা সিলিন্ডার থেকে এটা কিভাবে অপসারণ করব, এই যে আমরা এই যে এই হুস পাইপ এই যে এখানে টাইট দেব, টাইট হয়ে গেছে। যদি অতিরিক্ত গ্যাস আমার ফ্রিজের মধ্যে লাগে তাহলে কিন্তু আমি এটা লুজ দেব, তাহলে পাইপের গ্যাসটুকু আমার চলে যাবে। তাহলে আমরা পাইপের গ্যাসটুকু দিয়ে দিই, পাইপের গ্যাস চলে গেছে। এই যে এখানে কিন্তু দেখা যায় গ্যাস বুদ 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 করতেছে, এই যে দেখা যায়, এই জায়গায় কিন্তু দেখা যায়। হ্যাঁ বসো, তোমরা সবাই বসো। আমরা এটা টাইট করে দিলাম, আমাদের গ্যাস চার্জ সম্পন্ন হয়ে গেলে আমরা এটাও টাইট দিয়েছি, এটাও টাইট দিব। এটা খুলে দিলাম, ঠিক আছে। তোমরা এখন সিলিন্ডার দেখাতে নিয়ে যেতে পারো, এটা টাইট দাও। এখন দেখো আমাদের প্রেসার কত আছে, প্রেসার আমরা 10-এ রাখছি, 12 থেকে 15 থাকার কথা। আমরা প্রেসার লো প্রেসার যেটা সাকশন প্রেসার রানিং প্রেসার যেটা, এটা আমরা 10-এর মধ্যে রাখছি। আর এইখানে আমাদের বইতে আমাদের ওই যে চার্টে যেটা ছিল কত ছিল, 80 ওই যে ঠিক আছে, 80 থেকে 85 ছিল। তো এইখানে একটু তারতম্য দেখা গেছে, আমাদের একটু কম দেখাচ্ছে এখানে, এখানে আমাদের একটু কম দেখাচ্ছে। তবে হ্যাঁ ডিসচার্জ 150 হইলে এটা যদি রানিং অবস্থায় আর কি, তো ডিসচার্জ যদি 150 হয় তা কাছাকাছি তো আছেই, কাছাকাছি তো আছেই। কিন্তু আমাদের মেন দেখতে হবে সাকশনটা। এখন যদি আমরা ফ্রিজটাকে বন্ধ করে দিই তাহলে কিন্তু এই প্রেসারটা আমরা দেখতে পারবো। তো ফ্রিজ বন্ধ করার আগে নন ফোর্স ফ্রিজ যেহেতু এটা, এই স্কেলটা সরাও, আমরা ফ্রিজটা ঘুরাই এখন দেখাবো লাইনটা কোন দিক দিয়ে আসছে, ফ্রিজের লাইন সরাও। আমরা এখন ফ্রিজ এই টেবিল সহ ঘুরাই দিব। হ্যাঁ টেবিল সহ ঘুরাও, একদিন আমার সাথে আসো, এই যে এটা টান দাও, এটা টান দাও, এটা টান দাও। হ্যাঁ টেবিল সহ ঘুরাও। হ্যাঁ আচ্ছা মুড়া থাক, অসুবিধা নেই। হ্যাঁ এটা ডিপটা কিন্তু ওপরে, এটার বাতাস তো বের হবে এই দিকটা। ঠান্ডা বাতাস বের হচ্ছে নাকি, একজন আসে দেখো তো, দেখো একজন আসো, দেখো ঠান্ডা আছে, ঠান্ডা হয়েছে, বাতাস কিন্তু বের হচ্ছে তাই না, ঠান্ডা বাতাস বের হয়েছে। এই যে কুয়াশার মতো ঠান্ডা হচ্ছে, নন ফোর্স ফ্রিজ। এই তো ঘাইমা গেছে, এখানে ধরে দেখো, আমার কথা কইলে তো হবে না, তোমরা ধরো। ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়েছে, হ্যাঁ ঠান্ডা হচ্ছে। হ্যাঁ তুমি দেখে দেখো, ভিতরে বাতাস বেরোচ্ছে, বের হচ্ছে, ঠিক আছে। আর এটা হলো নরমাল, হ্যাঁ এটা হচ্ছে নরমালের অংশ। এখানে ঠান্ডা হচ্ছে না, দেখো তো, এই তো বাতাস বের হচ্ছে, ঠিক আছে। এটা এই যে এখানে চাপ দিয়ে ধরলে বাতিটা অফ হয়ে যাবে, ফ্যানটা ঘুরবে। এটা ছাইরা দিলে কিন্তু ফ্যান ঘুরবে না। এই যে এখন ফ্যান ঘুরতেছে, এই যে বাতাস আসছে, দেখো প্রমাণ দেখো। এই যে এখন ধরো, হাতে ধরো, এটা চাপ দিয়ে ধরো, হ্যাঁ চাপ দিয়ে ধরো, এখানে হাত দাও, বাতাস বেরোবে, বের হচ্ছে। চাপ ছাইরা দাও, বাতাস যাবো না, আছে বাতাস নাই। তোমরা সবাই বসো, আমি জিনিসটা দেখাচ্ছি। এই নন ফোর্স ফ্রিজের, হ্যাঁ সরো, নন ফোর্স ফ্রিজের এই যে পাল্লার যে ডোর সুইচ, এটাকে চাপ দিয়ে ধরলেই ফ্যান ঘুরবে। তোমরা যদি কখনো ফ্রিজের পাল্লা খুইরা সেরা এখানে হাত দাও, তুমি কিন্তু বাতাস পাবে না। তোমাকে এই পাল্লার এই সুইচ চাপ দিয়ে ধরতে হবে। আর যদি এই পাল্লাটা লাগায় রাখো তাহলে আর কোনো প্রয়োজন নাই, লাগায় রাখলে তো সুইচ মিশে গেল। এখন এটা খোলা রাখো, অসুবিধা নেই, এখানে সুইচ নাই, এখন বাতাস বের হচ্ছে, এই যে বাতাস বের হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন যে শিখতে পারলাম, হ্যাঁ হ্যাঁ বসেন বসেন, আমরা শিখতে পারলাম যে একটি ফ্রিজ রেফ্রিজারেটর ফার্স্ট হোক নন ফার্স্ট হোক আর যেটাই হোক ডিফার্স্ট হোক, আমাদের ফ্রিজের কাজগুলা সঠিক নিয়মে করাই হলো আমাদের প্রধান কাজ। তো আমরা এখানে এই ফ্রিজের কাজটা সঠিক নিয়মে, 4টা নিয়মের কথা বলেছিল, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। 4টা নিয়ম মেনে কিন্তু এই ফ্রিজের গ্যাস চাষটা করছি আমরা, 4টা নিয়ম মেনে। তো 4টা নিয়মের মধ্যে আমাদের প্রথম নিয়ম ছিল কি, ঝালাইকরণ শিক্ষা, কানেকশন,
রিলে ওভারলোড, রানিং স্টার্টিং শেখা, 3 নম্বরে সঠিক পদ্ধতিতে ভ্যাকুয়াম করা শেখা, 4 নম্বরে সঠিক পদ্ধতিতে নির্মাতার অনুযায়ী গ্যাস পরিমাপ করে দেওয়া, ওজন দিয়ে দেওয়া, অথবা যে পরিমাণ গ্যাস লেখা ছিল অথবা যেত নম্বরে গ্যাস লেখা ছিল সেই গ্যাসটা প্রদান করা। তাহলে আমাদের এই কাজে সাকসেস হইতে হবে। আমাদের প্রশ্নটা ছিল কি, যে কাজগুলি ভালো করে না শিখলে ফ্রিজে গ্যাস চার্জ করে কোনো লাভ হবে না। তাইলে লাভ হবে যে কাজ করলে, যেভাবে করলে, সেই উত্তরগুলাকে আমরা পাইছি, বুঝতে পারছি আমরা সবাই ভালো করে। তো এখন দূরের থেকে মনে করতে পারে যে এটা আসলে প্র্যাকটিক্যাল কাজ শেখায় না, স্যাররা নিজে নিজে কাজ করে দেখায় না, আপনাদেরকে কাজ শেখানো হয়েছে, ঠিক আছে না? আপনাদেরকে কাজ শেখানো হয়েছে, তারপরেও আমি এই কাজটা রিভিশন আকারে আপনাদেরকে পুনরায় শেখাচ্ছি যে এই পদ্ধতিতে আপনাদের কাজ শেখা লাগবে। গ্যাস চার্জ শিখেন নাই আপনারা? নিজে হাতে শিখেন নাই? নিজে হাতে তো শিখছেন, 134 নাম্বার গ্যাসও শিখছেন, 600 নাম্বার গ্যাস শিখছেন। এরপরে সঠিক নিয়মে কিভাবে করতে হবে সেই নিয়মটা পুনরায় আবার আমি আলোচনা করে দিলাম, আপনারা কে কতটুকু শিখছেন, কে কতটুকু জ্ঞান অর্জন করছেন। এখন তো আর মাঠে যা ফোন করতে হবে না, স্যার ফ্রিজে গ্যাস দিছি ঠান্ডা হয় না, এই কথা কিন্তু কোয়া লাগতো না, কারণ এই কথার উত্তরগুলা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দর্শক, আমাদের এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আমাদের ছাত্র সংখ্যাও পর্যাপ্ত, এই ব্যাচে 34 জন। তো ভিডিওতে লম্বা হওয়ার কারণ একটাই যে সবগুলা ডিটেলস আমি একটা ভিডিওতেই উপস্থাপনা করছি, এই জন্য লম্বা হয়েছে। আর আমরা এই ভিডিওতে 134 নাম্বার গ্যাস চার্জ করছি, 134-এর গ্যাসের সাকশন প্রেশার, ডিসচার্জ প্রেশার এবং স্ট্যান্ডিং প্রেশার সব আমরা শিখাইছি এবং তারা সদুত্তর দিতে পারছে। তো মোটামুটি ফ্রিজের গ্যাস চার্জ প্রক্রিয়া আমাদের 22তম ব্যাচের আজকের থেকে সমাপ্ত হলো। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।